মর্নিং বন্ধুরা, এখন বাজে 9টা 5। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মেসোমশাই এসে এই যে চা দিয়ে গেলেন। তো উঠে পড়লাম, আর তোমাদের দাদা ভাইও উঠে পড়লো, উঠে নিচে গেছে ফ্রেশ হতে। ও ফ্রেশ হয়ে বেরিয়ে এলে আমিও নিচে গিয়ে ফ্রেশ হবো। আর মেয়ে তো কোন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। এখানে সবাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। উঠে মনে ওদের যে পুজো আর কী ছিল, মনে হয় পুজো আরও হচ্ছে, আমি জানি না, নিচে যাইনি, নিচে যাব। আর বাইরে দেখো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে নেচার দেখলে না মাইন্ডটা এমনি ফ্রেশ হয়ে যায়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই হলো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, যেই সৌন্দর্যের টানে আমি বারে বারে এখানে ছুটে আসি। সবুজে সবুজে ঘেরা মাঠ, কি সুন্দর না সকালবেলা। চলো যাই, নিচে যাই। আর এদিকে না শরীরটা ভালো লাগছে না, কেন কি জানি পেটটা ব্যথা হচ্ছে, হঠাৎ করে শুরু হলো। তোমাদের দাদাভাইকে বলি একটু ওষুধ আরও এনে দিতে, ভালো লাগছে না, পেটে ব্যথা করে না কেমন একটা লাগে। তো যাই হোক, চলো যাই, চাটা খেয়ে আমি নিচে গিয়ে ফ্রেশ আরও হয়ে এনে। ভাবলাম হয়তো এদিকে হয়তো গরমটা কম, হয়তো আমাদের ওদিকেই গরমটা বেশি, কিন্তু না, দেখছি সেম আছে। চাটা খাবো না ভেবেছিলাম, তারপরে ভাবলাম না, মেসোমশাই যখন নিয়ে এসছেন তাহলে খেয়েই নিই। আর তাছাড়া মাসিমা চাটা এত সুন্দর বানায় যে না খেয়ে আমি থাকতেই পারলাম না, লোভবশত আমি খেয়ে নিলাম। যাই হোক, চা খেয়ে নিচে নামলাম, আর ভাবলাম যে না, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই রান্না পুজোর কী কী রান্নাবান্না আরও হয়েছে। এখানে অনেক অনেক রকমের রান্নাবান্না আইটেম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রায় 22 রকমেরও বেশি আইটেম এখানে ছিল। আর এত কিছু রান্না বান্না আমার জায়ের দিদাই সব কিছু করেছে। আর এদিকে দেখো, রান্না বান্না আবার সকাল থেকে শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই এসে মনসা পুজো করে গেছেন। আর এদিকে যা দেখো মাছ ভাজছে। রাত 3:45টার সময় বাজারে বেরিয়েছিল মাছ আনতে। যা গেছিল, জায়ের বাবা মানে মেসোমশাই গেছিলেন, আর ওর মেসো গেছিল। তো তিনজনে মিলে বাজার করে ফেললো 6টার সময়। অনেক দূরে মাছ বাজারটা আর কি। আর ওদের ওখানে সবার নাকি এই ইচ্ছে রান্নাটা একই দিনে হয়, তাই জন্য বলছে বাজারে মাছও পাওয়া যায় না নাকি, তার জন্য এত রাতে বেরিয়েছিল। যদি বলছে একটু দেরি করে বেরোতো তাহলে হয়তো মাছই পেতো না। যাই হোক, 13 কিলো না 14 কিলো মাছ নিয়ে এসছে। এই মাছগুলো ভাজতে ওদের অনেকক্ষণ সময় লাগবে। আর এদিকে দেখো, মেসোমশাই পুকুরে ছিপ ফেলছেন। আমার তো কি ভালো লাগে এইগুলো দেখতে। ছোটোবেলায় আমরাও তো এইভাবে ছিপ ফেলে মাছ ধরতাম, ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। সকাল থেকে মেসোমশাই ছিপ ফেলছেন। উনার নাকি খুব নেশা ছিপ ফেলার। আমারও আগে খুব নেশা থাকতো গো, স্কুল থেকে এসে না বসে যেতাম ছিপ ফেলতে। সত্যি দিনগুলো কথা মনে পড়ে যাচ্ছিল আজকে। আর দেখো, সকাল থেকে এই কটা মাছ ধরেছেন মেসোমশাই। তো মাছগুলো আবার মারাও যাচ্ছিল একে একে। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে যা, ওর দাদু, মাসিমা সবাই মিলে আমাদেরকে বললো খেতে বসে যেতে। তো আমরা বসে গেলাম। আর অনেক দিনের পরে কলা পাতাতে খাবো, কি ভালো লাগছিলো জানো তো, একরকমের আনন্দ অনুভব করছিলাম। আর ছোটোবেলার কথাগুলো শুধু মনে পড়ে যাচ্ছিলো আজকে। প্রথমে আমাদেরকে ঠাকুরের অল্প ভাত দিল, তারপরে গরম ভাত দিল, আর ডাল, অনেক রকমের ভাজি, সজনে শাক ভাজা, শসা ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, মানে অনেক রকমের ভাজি আর ছিল। তো আমি বললাম আমি বেশি কিছু খাবো না, কারণ পেটটা ব্যথা ছিল। মাছও খাবো না বলেছিলাম, কিন্তু মাসিমা দেখো একটা ছেড়ে আমাকে আবার দুটো দিয়ে গেল, যেহেতু আমি মাছ খেতে ভালোবাসি ওই কারণে। আর জানো তো, আজকে সারাদিন এই খাবারটাই খেতে হয়। আমার এত ভালো লাগে ইচ্ছে রান্না খেতে যে আমি কি বলবো, তাই প্রত্যেক বছরে আমি চলে আসি। তো পেট ব্যথা হচ্ছিল, খাবো না বলছিলাম, কিন্তু মাসিমা মেসোমশাই সবাই জোর করে বললো না, খেয়ে নাও, কিছু হবে না। তো খেলাম, অল্প করে খেয়েছি, বেশি খেতে পারিনি। তারপরে খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই গিয়ে এই যে ওষুধ নিয়ে এসে ওষুধ খাবো। আর এদিকে যায় দাদুও আমাকে একটা কি ওষুধ খাওয়ালো, লিকুইড, ওটা খেলাম। ভাসুর বললো আমলকি খা, দিলে ঠিক হয়ে যাবে। তো আমলকিও খেয়েছি, আর এখন আবার এই ওষুধটাও খাচ্ছে, মানে কমছে না, দিয়ে আবার এই ওষুধটাও খেয়ে একটু রেস্ট নিই। আর ওদিকে তোমাদের দাদাভাই আর ভাসুর বেরোবে ওর মামার বাড়ি। আসলে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের সব জ্ঞাতি গোষ্ঠী এখানেই রয়েছে আর কি, মানে ভাই বোন সব মানে এখানকারই আর কি।
তো যাই হোক, দিয়ে সবার সাথে দেখা করতে গেছে। ওরা আমাকে বলেছিল, আমি আমি যেতে পারবো না, আমার শরীর ভীষণ খারাপ, তার উপরে এই যা রোদ হয়েছে আমি যেতে পারবো না। তো ওরা যাবে বলে বেরোচ্ছে। দেখো খালি গায়ে আছিস তো, সব কষ্ট করে। এ হলো জায়ের মামার মেয়ে। খালি গায়ে ভিডিও অনেক সময় দিলে ইউটিউব থেকে আবার ডিলিট করে দেয়, ওই জন্য বললাম ওদেরকে যে খালি গায়ে আসিস না, কিন্তু ওরা আসার জন্য কেমন করছে না দেখো। ঠিক আছে চলো, সব স্নান টান করলো। আর এখানে এলে আমাকে কিছু করতে হয় না, ওরা এর মা সব করে দেয়, এর মানে জায়ের দিদা মা ওরাই সব কিছু করে। এই যে খাওয়ানো দাওয়ানো স্নান টান সব করে দেয়। জামা পরে চলে যাও। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে একটু বেরোবো। সোনার দোকানে যাবো। সোনার দোকানে ওই আমার একটু ভাঙা চোরা সোনা কিছু নিয়ে এসেছি, সেগুলোকে দেখা যাক মানে কি করা যায়, নতুন নেওয়া যাবে নাকি ভেঙে বানাবো না কি করবো দেখি। আগে একটু রেস্ট নিই বলতে শরীরটা একটু ভালো হোক, তারপরে গিয়ে বেরোবো। আর ওদিকে সব তো রান্না বান্না হচ্ছে, ওদের বলতে গেলে সারাদিন রান্না বান্না হবে, মাছ ভাজতে ভাজতেই সময় চলে যাচ্ছে। তো চলো পরে আবার কথা বলছি। ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পরে পেট ব্যথাটা একটু কমলো। তো অল্প অল্প হচ্ছিল, যাকে বললাম চল যাই, কারণ এই কাজটা আমাকে করতেই হবে যাই হোক না কেন, এই কাজটার জন্যই আরোই আসা। বাড়ির সামনেই দোকান, তাই যা আমি ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। চলেও এসেছি সোনার দোকানে, জায়ের কাকার দোকান আর কি, চেনা জানার মধ্যে। তো ভালোই হয়েছে, এই যে আমার নোয়া ভাঙা, মানে বেশি দিনের নয় গো, 6 বছর মতো হবে এই নোয়াটা বানিয়েছিলাম। 1 বছর বিবাহবার্ষিকীতে তোমাদের দাদাভাই দিয়েছিল, ভেঙে গেছে নোয়াটা। আর এই নেকলেসটা আমার ননদ আমাকে দিয়েছিল, সেটাও ভেঙে গেছে। তো নোয়াটা গালালাম, দেখো এই সোনাটা পেলাম, একটা ক্যাপসুলের মতো দেখতে লাগছে। তো যাই হোক, সোনাগুলো যখন দিচ্ছিলাম না ভীষণ কষ্ট লাগছিল। সোনা দোকান থেকে এই মাত্রই খেলাম। তো সোনাগুলো সব জমা করে নিয়েছে, কি বানাবো না বানাবো জানি না। হ্যাঁ, নোয়াটা ভেঙে নোয়া বানাবো, কিন্তু এই যে নেকলেসটা ভেঙে কি বানাবো সেটা এখনো ডিসাইড করিনি। আসলে সব রকম গয়নাই আমার আছে, কি বানাবো আমি নিজেও জানি না। তাই তোমাদের দাদাভাই আসুক, মামার বাড়িতে যে গেছে এখনও আসেনি, ওর সাথে কথা বলে তারপর ডিসাইড করবো। আর নোয়াটাতে তো প্রচুর আমাকে ঠকিয়েছে, কি আর বলবো। তখনের সময় আমাকে মানে ওই 916 স্ট্যাম্প মারা ছিল নোয়াটাতে, আর দোকানের নাম ছিল, আমাকে বলো এটাই হলমার্কের স্ট্যাম্প। আর ওই বুঝে আমরা নিয়ে নিয়েছি না, আমরা কিছু জানি না, কি তখন অতটা চালাকও ছিলাম না, কিছু জানতাম না, তো নিয়ে নিয়েছি। এখন এনাকে যেই আমি দিতে গেছি গয়নাটা, আমি তো বললাম হলমার্ক, বলছে না হলমার্কে এরকম স্ট্যাম্প থাকলে হবে না, সরকারি যে স্ট্যাম্প সেই স্ট্যাম্প যদি থাকে তাহলে আমরা যা শোনা আছে তাই নেবো, নাহলে কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। তো বাদ আরও দিয়ে সামথিং পেয়েছি। আর নেকলেসটা তো আমার ননদ আমাকে দিয়েছিল, যে সোনা দোকান থেকে কিনেছিল, মানে ও তো মানে কত বড় চিটিং বা সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, মানে হাফ পেয়েছি আর কি, 50 পিওরিটি যেটা থাকে সোনা সেটা বলছে নাকি 50 ছিল। তো 6 গ্রাম 685 মিলি ওই সোনাটাকে হলমার্ক করতে চাই, তাহলে বললো আমাকে দেবে 3 গ্রাম 250 মিলির মতো। আমরা ঠিক আছে দেখা যাক, আর ফেলে রেখে তো লাভ নেই, আজ নেই কাল আমাকে জিনিসগুলো করতে হবে। এদিকে সোনার দাম তো অনেক বেড়ে যাচ্ছে, মাঝখানে নাকি কত কমে গেছিলো, আবার বেড়ে গেছে 69,500 না কত হয়ে গেছে। তো যাই হোক, বানাবো যে কোনো দুটো জিনিস। আর তোমরা হয়তো অনেকে বলবে যে কলকাতায় না দিয়ে আমি এখানে কেন গয়নাগুলো দিচ্ছি, এখানে দেওয়ার কারণটা কি বলতো, এখানে মজুরটা না অনেকটা কম। কলকাতায় তো কিছুদিন আগে আমরা একটা শাখা বাঁধানো বানালাম, 700 টাকা করে মজুরি নিল, আর এখানে 400 টাকা করে মজুরি। তো হাফ বলতে পারো, তো অনেকটা টাকা বাঁচবে, তাই ভাবলো না এখানেই দিয়ে যায়, ওই আর কি, আর কিছু না। তো চলো এই কথা, এখনও পেট ব্যথা কমছে না, হালকা হালকা হচ্ছে। আর দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘলা হয়ে আসছে। এই দেখো এখনই বৃষ্টি হচ্ছিল, যেই তোমাদেরকে দেখাবো বলা অমনি বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। মানে হলে ভালো হতো, যা গরম পড়েছে একটু বৃষ্টি হলে ভালোই হতো, বাট বৃষ্টি তো হলোই না, থেমে গেল। তো চলো দেখো মুখে আবার কত কি দাগ বেরিয়েছে, কত কি, পুজো আসছে সামনে তো ওই জন্য দাগ বেরোচ্ছে। তোমার কথা বলছি, আর এদিকে স্নান টান কিছুই করিনি, এখন যাবো স্নান টান করবো। আর তোমাদের দাদাভাই এই মাত্র এলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ও এলো। তো চলো স্নান টান করে নি, ফ্রেশ হয়ে নি, তারপরে কি কথা বলছি। গোলু ভাই, এ হলো গোলু ভাই, এই আমাদের দিদুন বাড়ি থেকে এসেছিল। এরা কথা বল, হ্যাঁ বল এবার কে কি বলবি বল। আমাদের দিদুন বাড়ি থেকে হ্যালো গাইস, দেখুন আমাদের দেখতে আমরা একটা গোলু ভাইকে নিয়েছি। এ ভালো ব্লগিং করতে পারবে, তুই বড় হয়ে হ্যাঁ চাকরি বাকরি করতে হবে না, ব্লগিং করবি, বুঝলি? আস্তে আস্তে বাবা ভাইকে লেগে যাবে। আমরা গোলু ভাইকে খুব ভালোবাসি, হ্যাঁ কেন আমরা লাইভে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গোলু ভাইকে ভীষণ ভালোবাসে। এই যে গোলু, দেখতে হবে। হ্যালো গাইস, এই দেখো ও গোলু 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 গোলু।
এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার জায়ের মাসির ছেলে। কত সুন্দর না, কি কিউট, আমার কি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন বাচ্চাটাকে নিয়ে বাড়ি নিয়ে চলে আসি। মাকে চেনে, মাকে চেনে, মাকে চেনে। দাও, এটা দাও, এটা দাও, বাবা লেগে যাবে তোমাকে, এটা দাও দাও দাও, তোমাকে তো লেগে যাবে, লেগে যাবে তো, তখন কি হবে, কাঁদবে। নিয়েছি, আর দেবো না, দেবো না। চিনতে পারছে না, না কাউকে নতুন নতুন দেখছে, ওই কারণে। আয় আমার কোলে আয়, আমার কোলে আয়। উঠবে না, কটা বাজে বলো তো, কটা বাজে? তো এখনও বাজে 6:31। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে ঘুমাচ্ছিলাম, এই এখন আমি উঠে পড়লাম, এখনই উঠলাম, তাই জন্য ওকে ডাকছি যে ওঠো, এবারে বাড়ি যেতে হবে তো, কারণ যত এখান থেকে মানে দেরি করে বেরোবো, বাড়িতেও পৌঁছাবো দেরি করে, আর কালকে সকালে আবার বাচ্চাদের স্কুল আরও আছে, ওই জন্য বেশি দেরি করে বেরোনোর দরকার নেই, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। শরীরটা না মানে এখনও পর্যন্ত ঠিক হলো না, মানে পেট ব্যথাটা আর অতটা নেই, বাট পেটটা যেন কেমন হয়ে আসছে, মানে ভালো লাগছে না। তো যাই নিচে গিয়ে ফ্রেশ হয়ে রেডি আরও হয়ে নিই, চাটা খেয়ে বেরিয়ে যাব। চলো পরে আবার কথা বলছি, ওকে ডাকি, ও তো ঘর থেকে উঠতেই চাইছে না, কতবার। নিচে এসে চা খেলাম, সবার সাথে কথা আরও বললাম, আর সবাইকে বলে এলাম যে পুজোতে সবাই আমাদের বাড়িতে এসো। তারপরে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি, 8:15টার দিকে আমরা এখান থেকে বেরোলাম, জানি না কখনো পৌঁছাবো, দেখা যাক। আর এদিকে মেয়ে দেখো, যখনই ক্যামেরাটা আমি ওর দিকে ঘোরাবো তখনই ও বক 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 করেই যায়। কালকে রাত করে বেরিয়েছিলাম বলে অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কারণ রাস্তা পুরো ফাঁকা ছিল, কোনো সিগন্যালই পেয়েছিলাম না, তাই জন্য। আজকে আবার কখন পৌঁছাই দেখা যাক, চলো যাই। সামনের দিকে না লেখা। আজকেও রাস্তায় মোমবাতি র্যালি বেরিয়েছে, সাধারণ মানুষও ভীষণ হ্যারাসমেন্ট হচ্ছে গো, তো ওই রাস্তায় যেতে দিচ্ছে না, তাই আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আর দেখো লাইটিংয়ে রাস্তাটা ভরে উঠেছে, মনে হচ্ছে যেন দুর্গাপূজাও শুরু হয়ে যাচ্ছে। এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়ির কাছে সবথেকে বড় ঠাকুর এখানেই হয়, আর এখানে মেলাও বসে। তো তোমাদের দাদাভাই বলো চলো ওই রাস্তা দিয়ে যাই, তাহলে ঠাকুরটাও দেখে যাব, আবার সময় হবে না হবে তাহলে আর ঠাকুরটা দেখতে পাবো না, তো দেখেই তারপরে বাড়ি চলে যাব। এখন বাজে 12টা, বাড়িতে ঢুকেছি 11:15-তে, ঢুকে ঘর ঝাঁটলাম, ঘর মুছে বিছনাপত্র ছেড়ে স্নান টান করে এই তোমাদের সাথে কথা বলছি। আরও অনেক আগে পৌঁছে যেতে পারতাম, রাস্তায় এই ঠাকুর দেখতে নামছি, চা খেতে নামছি, তারপরে আমার জামাইবাবুর সাথে দেখা করলাম, জামাইবাবু রানীহাটিতে ডিউটি করছিলেন, তো জামাইবাবুর সাথে দেখা করলাম, পুলিশে চাকরি করেন উনি, তো ওনার ওখানে ডিউটি ছিল, তো কথা বলতে অনেকক্ষণ সময় চলে গেল ওখানে, প্রায় 40-45 মিনিটের মতো। তো যাই হোক, তারপরে ঘুরে ঘুরে এলাম, মেলা থেকে 2টো কানের কিনলাম, জায়ের একটা আমার একটা কিনে এই এলাম, আবার খাওয়া দাওয়া করে ঘুমাবো, সকালে আবার বাচ্চাদের স্কুল রয়েছে, ব্যাগটা গোটাবো, অনেক কিছু কাজ রয়েছে আরও। ওখান থেকে মাসিমা খাবার দিয়ে পাঠিয়েছেন, ওই খাবারই খাবো, আর ননদদেরকেও দিতে বলেছে খাবার, কিন্তু এখন যেহেতু 11:15 হয়ে গেছিলো বলে ননদকে ফোন করলাম, উনি বললেন যে এখন আসতে হবে না তোদেরকে, এই সবে এলি, তোরা এক কাজ কর ফ্রিজে রেখে দে, কালকে খাবারটা না নিয়ে আসিস। আসলে ননদ পুজোর তরকারি খেতে খুব ভালোবাসে, ওই জন্য মাসিমা দিয়ে পাঠিয়েছেন। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে ঘুমাবো, আর আজকের ব্লগটা সারাদিন এইভাবেই কাটলো। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।